সুব্রতা ঘুম থেকে লাফিয়ে উঠল এক প্রকার। নিজেকে এখনো মেহরাদের রুমেই আবিষ্কার করল। গা, এর জামার অবস্থা নাজেহাল। ওড়না তো এই রুমেই নেই। গতকাল তো এভাবেই চলে এসেছিল। তারপর মেহরাদের ওসব পাগলামো। কিক্ষণ ঘুমিয়েছে তীব্র অনুভূতির চাপাকলে সেটারও খেয়াল নেই। সে এদিক সেদিকে তাকিয়ে বিছানায় নিজেকে একাই পেল। বেড সাইড টেবিলে ছোট অ্যালার্ম ঘড়িটার দিকে তাকিয়ে দেখল প্রায় 8টা বেজে গিয়েছে। সিরিয়াসলি, সে এতক্ষণ ঘুমিয়েছে? উনিও ডাকল না আমায়? শয়তান লোকটা কোথায় এখন? তড়িঘড়ি করে বিছানা থেকে নামল সুব্রতা। পরনের জামাটা টেনেটুনে ঠিক করে নিল। কাঁধটা গাঢ় সহ জ্বলে উঠল কিছুটা। এদিকে জামাটা বাজে ভাবে কুঁচকে আছে খুব। সে এত সব কিছুতে ধ্যান দিল না। আশেপাশে মেহরাদকে না দেখে তার অস্থিরতা আরও বাড়ল। নিশ্চয়ই নাস্তা করতে নিচে চলে গিয়েছে। তাকে একবার ডাক দিবে না? আশ্চর্য, সকলের সামনে কি একটা লজ্জায় পড়তে হবে এখন তাকে। রুমের ভেজানো দরজা খুলে মাথাটা বের করে করিডোরে উকি দিল সুব্রতা। ফাঁকা করিডোর, এক দৌড়ে রুমে চলে যাবে। ব্যাস, গায়ে তো ওড়না নেই, হাত দুটো বুকের উপর ভাঁজ করে রাখল। কাঁধে টান পড়ল আলতো। উফ, গতকাল রাক্ষসটা কামড়ে রাখেনি, নরখাদক একটা, জখম করে ছেড়েছে একদম। চোখ মুখ স্বাভাবিক করল সুব্রতা, ভেবে নিল এভাবেই এক দৌড়ে রুমে চলে যাবে। দিল ও দৌড়, কিন্তু তার পরিকল্পনায় সমবেদনার এক বালতি পানি ঢেলে দিল সোহানা। মেয়েটা দরজা খুলে রুম থেকে বেরিয়েছে। আজ তো কলেজ নেই, আগামীকাল পরীক্ষা। সকলে ভেবেছে হয়তো রুমে পড়ে সে, কিন্তু সে আসলে পড়ে ঘুমিয়ে একটু আগে উঠেছে। আর উঠেই ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল নাস্তা সারতে। পেটে ইঁদুর মামা আকুলি বিকুলি করছে। সুব্রতাকে দেখল ঝড়ের বেগে এগিয়ে আসতে। আচমকাই ভয় পেয়ে থমকে দাঁড়ালো। এদিকে সুব্রতার চোখকোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। ওকে এখনই বের হতে হলো রুম ছেড়ে। কথায় আছে না, যেখানে বাঘের ভয়, সেখানেই রাত পোহায়। এটা তার বেলা একদম 100তে 100 মিলে যায় সব সময়। এই মেয়ে এখন তাকে টিটকারি করে জ্বালিয়ে রবে। আর সময় পেল না। এই দাঁড়া, এভাবে কোথা থেকে আসছিস? অলিম্পিক রেস লেগেছিস নাকি? যেই দৌড় দিচ্ছিস। অবাক বিস্মিত স্বর সোহানার। সুব্রতা ব্রেক কষল পা, এর না চাইতেও। তবে একটু থেমেই সোহানাকে সহ টেনে তার রুমের দিকে নিয়ে দরজা আটকে দিল। ভুজুং কিছু বোঝাতে হবে মেয়েটাকে। নিচ থেকে কেউ যদি দেখে ফেলে তার এই এলোমেলো অবস্থা। এতক্ষণ নিচে কি বিস্ফোরণ ঘটিয়েছে ভদ্রলোক, কে জানে। সকালের নাস্তার টেবিল থমথমে, ইদানিং অফিসে খুব চাপ যাচ্ছে। সেই হিসেবে আলতাফ তালুকদার, মেহরাদ তার মেঝো চাচু ওনারা খুবই ব্যস্ত। নাস্তার টেবিলে বসেছেনও একসাথে তাড়াতাড়ি। নাস্তা সেরেই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। এখন কথা হচ্ছে, সকাল থেকেই জাহানারা বেগম, সুরাইয়া বেগম ক্ষণে তাকাচ্ছে একে অপরের দিকে আড়ে। সুরাইয়া বেগম সুব্রতার রুমের দরজা হাট করে খোলা পেয়েছে ভোরে যখন উঠেছিল নামাজ পড়তে তখন। ভেবেছে, এক্সাম হয়তো পড়তে ভোরে উঠে গিয়েছে। সুরাইয়া বেগম এসেছিলেন নিজের মেয়েকেও দেখতে, মেয়ের রুমের দরজা বন্ধ। সুব্রতারটা হাট করে খোলা। খুশিতে, আবেগে তিনি আপ্লুত হয়েছিলেন বেশ। মেয়েটাকে মাশা আল্লাহ পরীক্ষা এলে পড়তে বসতে বলতে হয় না। আর আমারটা, মেয়েকে মনে মনে এরকম আরো ভর্ৎসনা করে এগিয়ে গিয়েছিলেন সুব্রতার রুমের দিকে। ওমা, গিয়ে দেখে রুম খালি। সুব্রতা উধাও, নেই, কোথাও নেই। কই গেল? সবে তখন সকাল 6টা। সুব্রতা কই গেল? কাউকে না জানিয়ে কোথায় গেল? তিনি চিন্তিত বদনে মেয়ের দরজায় টোকা দিয়ে দেখলেন, দুটোই লক করা। পরপর নিচে এসে দেখলেন বড় যা রান্নাঘরের দিকে যাচ্ছে। তিনি গিয়ে সুব্রতার কথা জানালেন। জাহানারা বেগমও বেশ চিন্তিত হলেন। তবে তাদের চিন্তার অন্ত ঘটিয়েছে মেহরাদ নিজেই। জগিং এর জন্য বের হয়েছিল। রাতে ঘুম হয়নি ভালো করে। অস্থির চিত্তে শুধু মেয়েটার সাথে মিশেছিল। বক্ষপটে আগলে রেখেছিল। বারবার নিজের করে নিতে মন চেয়েছিল। কিন্তু আটকিয়েছে নিজেকে। আটকাতে হয়েছে। আগামীকাল এক্সাম, সে ধরলে নাজেহাল করে ছাড়বে। তার নিজের উপর বিশ্বাস নেই। তাই বেসামাল অনুভূতিকে লাগাম টেনেছে। সুব্রতার অস্তিত্বে ডুবে যেতে চাওয়া পাগলা ঘোড়াটাকে লাগামে রেখেছে। বডি ফ্রেশনেসের দরকার, তা না হলে জরুরি অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন ঠাসায় কোমায় চলে যেতে পারে। পরনে জগিং স্যুট, সিঁড়ি বেয়ে মেহরাদ নামতেই জাহানারা বেগম ছেলেকে চিন্তিত বদনে সুব্রতার কথা জানাতেই তাকে এক বাক্যে অবাক করে দিয়ে ড্রয়িং রুমে রেখে গিয়েছে। তিনি খুবই ব্যতিব্যস্ত হয়ে ছেলেকে জানালেন, মেহরাদ, শুনছিস, সুব্রতা বাড়িতে নেই। বাড়ির বাইরেও নেই। কোথায় গেল মেয়েটা বলতো? ভদ্রমহিলার ছেলে বড়ই অভদ্রভাবে মমতাময়ী মা, কে জানিয়েছে?
ও আমার রুমেই ঘুমোচ্ছে। রাতে লেট করে ঘুমিয়েছে। ডেকো না এখন। ঘুমোক। উদ্ধৃতি চিহ্ন। দুজা শুধু চেয়ে চেয়ে দেখেছে শুধু ছেলের গমন পথ। এরপর আর টু বাক্যও বলেনি। তাদের কথা, তারা জেনেছে। আর কেউ না জানুক। কখন আবার অনর্থ শুরু হয়ে যায়। তবে তাদের কথা আর রাখা হয়নি। অনর্থ হয়েছে। লাগিয়েছে মেহরাদ নিজেই। আলতাফ তালুকদার নাস্তা করতে বসে স্ত্রীর উদ্দেশ্যে বাড়ির মেয়েদের খবরাখবর জিজ্ঞেস করছিলেন। মেহরাদ সহ তখন তিনজন শুধু খাবার টেবিলে। আর পরিবেশনে সুরাইয়া বেগম আর জাহানারা বেগম ছিলেন। বাড়ির মেয়ে দুটোর পরীক্ষা, অথচ ব্যস্ততায় মেয়ে দুটোকে একটু কথাও বলা হয়নি। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, দীপ নাকি কি যেন নাম ছেলেটার? ও পড়ায় তো ঠিক মতো ওদের? হ্যাঁ, পড়ায় তো ভালোই, দেখি। ছেলেটাও বেশ ভদ্র সভ্য। জাহানারা বেগম বললেন। ভালো বলেই আদনানটা পাঠিয়েছে। একজনকে তো বলেছিলাম, সে তো কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছিল। আর চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন আলতাফ তালুকদার। মেহরাদ ভাবলেশহীন। জগিং শেষে একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়েছে। সুব্রতাকে ডাকেনি। ঘোমটা পুরোক, তারপর সুন্দর করে পড়াগুলো আয়ত্তে রাখতে পারবে। মেহরাদকে যে খোঁচা মেয়ে রে বলা হয়েছে সেটা সকলেই বুঝেছে। তাই এক নজর সকলেই ওর দিকে তাকালো, ওকে ভাবলেশহীন দেখে আবারও চোখ ফিরিয়ে নিল। মুখে বড় বড় বুলি আওড়ালেই হয় না। ভালোবাসলে রাগ, জেদ, ইগো সব এক সাইডে রেখে সব সময় পাশে থাকতে হয়, সব বিষয়ে খেয়াল রাখতে হয়। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ মৃদু মাথা নাড়াল। আলতাফ তালুকদার যেন চটে গেলেন এবার ছেলের নির্লিপ্ততায়। মেয়েটাকে এভাবে গা ছাড়া ভাবে ছেড়ে রাখার কারণ কি? কতদিন যাবৎ এসব দেখে আসছে। আমি সুব্রতা মা, কে ডেকে বলে দিব, তোমার আশেপাশেও যেন না যায়। যেসব মানুষের ইগো আকাশ ছোঁয়া, তাদের থেকে দূরে থাকাই ভালো। ও উত্তম কাউকে ডিজার্ভ করে। এ যাত্রায় মেহরাদ মুখখানা বেশ গম্ভীর করল। বাবা হয়ে ছেলের বউকে বলছে আরও উত্তম কাউকে ডিজার্ভ করে মানে কি? সে ভালো না, উত্তম না, সে গম্ভীর মুখে কপালে ভাঁজ ফেলেই বলল। বলার জন্য ডেকে দিব? আমার রুমেই ঘুমোচ্ছে। ওয়েট, নাস্তাটা সেরে রুমে গিয়ে ডেকে দিব। আলতাফ তালুকদার যেন আকাশ থেকে পড়লেন। ওর রুমে মানে? ওর রুমে কেন মেয়েটা? সে চোখ পাকিয়ে ছেলেকে শাসানোর ভঙ্গিতে বললেন। তোমার রুমে মানে কি, অভদ্র ছেলে? সুব্রতা মা ওখানে ঘুমোবে কেন? তুমি কি করেছ ওর সাথে? কথার তালে তালে তিনি রেগে এটাও বলে ফেললেন। জাহানারা বেগম সুরাইয়া বেগম মুখে আঁচল চাপলেন। কি করেছ মানে কি? এ ছেলে দিন দিন যে ঠোঁট কাটা হচ্ছে। উল্টো পাল্টা না কিছু বলে ফেলে। মায়ের মন, ছেলেকে চিনতে একটুও ভুল করেনি। এই যেমন মেহরাদ ভাবলেশহীন ভাবে টেবিলে বিস্ফোরণ ঘটল কিছুক্ষণ আগে। একই ভাবে আবারও বলল রাশভারী কণ্ঠে। আমার বউ, আমার রুম। ওখানে ঘুমোবে না তো কোথায় ঘুমোবে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তেমন কিছুই করিনি। বাট গ্যারান্টি নেই। আকরাম তালুকদার কেসে উঠলেন ভাতিজার কথায়। আলতাফ তালুকদার তো বোবা বনে গেলেন এক প্রকার। বনিজের কথার এরকম বেফাস জবাব তিনি মোটেও কাম্য করেননি। ছেলেটা দিন দিন এত নির্লজ্জ হচ্ছে। তবুও তিনি দমলেন না। ছেলে এখনো তাদের সামনে কিছুই পরিষ্কার করে বলেনি বিয়ে বিষয়ে। তোমার বউ, বিয়েটা আদৌ বৈধ তো? তুমি কিন্তু এখনো কিছু ক্লিয়ার করনি। মেহরাদের খাওয়া শেষ। সে এবার উঠে যাবে। এমতাবস্থায় বাবার প্রশ্নের জবাবটা দেওয়া তেমন প্রয়োজন মনে করল না সে। একজনকে ক্লিয়ার কাটে বিষয়ে জবাব দিয়েছে সে। এখন আবার এদিকে এত প্যারা তার ভালো লাগে না। তাই চুপ থেকেই উঠে যেতে নিল। কিন্তু থেমে গেল রিমা খানের আগমন দেখে। সেদিকে একবার তাকিয়ে এবার বড্ড আয়েশ করে বসল। বসে খুবই আত্মবিশ্বাস আর অহমিকার সাথে বলল, এত ক্লেরিফিকেশন আমার ভালো লাগে না। ছোট চাচ্চুকে এ যে গার্ডিয়ান, শুভ্রার বাবা হিসেবে সকল বিষয়ে অবগত করেছি। স্টিল তোমরা যেহেতু অজানা, আমি আবারও ক্লিয়ার করছি, শুভ্রা আমার লিগেল ওয়াইফ। ইটস লাউড এন্ড ক্লিয়ার। ওর আর আমার বিয়ে সম্পূর্ণ আইন মোতাবেকই হয়েছে। এবার বলবে, বয়স তাহলে? দ্য আনসার ইজ বয়সও কাগজে কলমে 18 বানিয়ে তারপরই রেজিস্ট্রি করা হয়েছে। এখন বলবে ধর্ম মোতাবেকও বিয়ে বৈধ। আমি সুব্রতাকে ভালোবাসি, সুব্রতাও আমায় ভালোবাসে। এরপরও তোমরা আমাদের বিয়ে অমত করতে? দুজনকে আলাদা করার চেষ্টা করতে? আমার বিশ্বাস অনুযায়ী করতে না। তবে এটা ঠিক, অনেক কাঠখড় পোড়াতে হতো। স্টিল পোড়াচ্ছি। তবে সেটা কোন ব্যাপার না। সব পুড়ে কয়লা হয়ে যাক, ও আমার বউ হিসেবে সম্পূর্ণ হালাল রূপে আমার কাছে আছে, এটাই যথেষ্ট আমার জন্য। এবার মানুষের মন পুরুক, অহংকার পুরুক নতবা দুনিয়া পুরুক,
আই ডোন্ট কেয়ার। ও আমার ভালো থাকতে এটাই যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। সকলেই মন্ত্রমুগ্ধের মতো মেহরাদের কথার জালে ডুবে গিয়েছিল। আসলেই তো, ওর বলা একটা কথাও তো ভুল না। তারা তো ছেলে মেয়ে দুটোর নিজেদের জন্য এত পাগলামো দেখে এদের আর আলাদা করতে পারতেন না, ঠিক না? তবুও আলতাফ তালুকদার ছেলের ভুল ধরিয়ে দিয়ে বললেন, যাই বলো, তোমার আমাদের সাথে আলাপ করার প্রয়োজন ছিল এ বিষয়ে। সব কিছুরই একটা সামাজিকতা নিয়ম কানুন আছে। মেহরাদ উঠে দাঁড়ালো। রুমে যাবে সে। টেবিল ছেড়ে পা বাড়াতে বাড়াতে বলল, এইসব আলাপ টালাপ ইজ লেন্দি প্রসেস ফর মি। ডাইরেক্ট বিয়েই পারফেক্ট। তাছাড়া সামাজিকতা নিয়মকানুন যা আছে পালন করো না এখন। না করল কে? তখন এসবের ধার ধারতে বসে থাকলে আমার মাথায় অর্ধেক ফেটে যেত কিছু মানুষের মেলোড্রামাতে। বিয়ে হয়ে গেছে, ও আমার আছে, এবার যা খুশি তা করো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। উদ্ধৃতি চিহ্ন। কি শেয়ানা ছেলে ভাবা যায়। ছেলেটা সব সময় তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। মনে মনে বললেন জাহানারা বেগম। সাথে মাশা আল্লাহ আওড়ালেন, কেউ নজর না লাগাক তার ছেলেকে। আলতাফ তালুকদারও উঠে দাঁড়ালেন ছেলের সাথে সাথে। কিছুটা গম্ভীর স্বরে আদেশ ছুড়লেন ছেলের উদ্দেশ্যে, সবই মেনে নিলাম, কিন্তু তুমি মেয়েটার কাছ থেকে দূরে থাকবে। মেয়েটাকে আর কোন বিষয়ে ডিস্টার্ব হতে দেওয়া যাবে না। তার উপর পরীক্ষা মেয়েটার। ওকে আপাতত ওর মতো থাকতে দাও, আমরা বড় রা মিলে এটা পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করব। ওকেই, কি মীমাংসা টিমাংসা করবে তোমরা জানো। তবে আমি ওর কাছ থেকে দূরে টুরে থাকতে পারবো কি না সন্দেহ। গেলাম। অফিসে আরলি পৌঁছতে হবে। মিটিং এ দেখা হবে। নির্লিপ্তে কাঁধ উঁচিয়ে বলে রিমা বেগমকে পাশ কাটিয়ে চলে গেল মেহরাদ ডাইনিং ছেড়ে। ড্রয়িং রুমে গিয়ে দেখল সুব্রতা আর সোহানা দাঁড়িয়ে। বুঝতে বাকি রইল না এরা এতক্ষণ তার বলা সব কিছু শুনেছে। শুনুক, তাতে কোন সমস্যা না, কিন্তু মেয়েটা কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এ দৃষ্টিতে কি গর্ববোধ, নাকি তার জন্য অগাধ ভালোবাসা, নাকি নিগুড় বিশ্বাসের ছাপ? সে ব্রু কুচকেই ওর সামনে গিয়ে দাঁড়ালো। সোহানা সরে গেল মেহরাদ যাওয়াতে। তার কাছে তার ভাইকে দুনিয়ায় বেস্ট প্রেমিক পুরুষ মনে হলো। গর্ভে বুক ফুলে উঠেছে তার। তার ভাইটা এত জোশস। সুব্রতার তো শাহী কপাল, রাজ কপাল একদম। কি ব্যাপার, ঘুম শেষ? সুব্রতাকে শুধালো মেহরাদ। সুব্রতা যেন কোন ঘরে এখনো প্রতিউত্তর করল না কোন। তাকিতেই রইল শুধু। মেহরাদ ওর নাকে টোকা দিল দু আঙুলে। হুঁশ ফিরল সুব্রতার। বেশ লজ্জা পেল মেয়েটা, কিন্তু মনটা খুশিতে আনন্দে আটখানা। তার মেহরাদকে খুব করে জড়িয়ে ধরতে মন চাইল, কিন্তু ড্রয়িং রুম বিধায় পারল না। তবে মুখে ঠিকই হাসি ঝুলে উঠল। কিছুটা চাপা স্বরে আস্তে করে জিজ্ঞেস করল, ডেকে দিলেন না কেন? কে যেন আমায় জড়িয়ে এভাবে ঘুমিয়েছিল, যেন আজন্ম নির্ঘুম সে। তাই ডাকতে ইচ্ছে হয়নি। তো নির্ঘুম রাত জাগা পড়ি, রাতের ঘুম ভালো হয়েছে তো আপনার ভালোবাসার বুকে? মেহরাদও কিছুটা চাপা স্বরে দুষ্টুমি মিশিয়ে শুধালো। সুব্রতা লজ্জায় আরক্তিম হল। মাথা মৃদু উপর নিচ করে হ্যাঁ বোঝালো শুধু। সাথে সাথেই হাফসাফ করে উঠল লজ্জায় মেয়েটা। এভাবে সরাসরি কেউ লজ্জা দেয়? এ কারণেই তো সে দূরে দূরে থাকে। কখন আবার কাছে গেলে কিভাবে লজ্জা দিয়ে বসে। মেহরাদের হাতে সময় কম, তার অফিস যেতে হবে, তাই আর লজ্জায় ফেলল না মেয়েটাকে। নিজের বেহাল ক্ষত করা ঘাড়ের নিচের অংশ কাঁধরা নজরে আসলো তার। ফর্সা দেহে অতিরিক্ত লাল দাগ পড়ে গিয়েছে। ঠোঁট দুটো আবারও নিষ্পিস করে উঠল চুমুতে ভরিয়ে দিতে। কিন্তু জায়গাটা পারফেক্ট না। হাত উঁচিয়ে কাঁধের ওড়নাটা আরেকটু ভালোভাবে ঢেকে দিল জায়গাটায়। ঘাড়ে আলতো হাত ভুলিয়ে উপদেশ দিল, নাস্তা করে পড়তে বসবি, হু? আর রাতে সময় পেলে আমি একবার চেক দিব। সোহানাকেও বলে দিবি। আর ড্রয়ারে জেল রাখা আছে, লাগিয়ে নিবি ওখানে, হু? ইশারায় কাঁধের ক্ষত দেখালো মেহরাদ। সুব্রতা মাথা নাড়াতে, তাদের অদেখা তার পাশ দিয়ে ফুঁসতে ফুঁসতে তোফানের মতো শব্দ করে রুমে গেল রিমা খান। কত বড় বেয়াদব গুরুজন, কিছু মানে না। মানুক না মানুক শাশুড়ি তো হই। তাকে দেখেও এমন করবে? ইচ্ছে করে করল না এসব। এই কারণেই তো সে এই বেয়াদব ছেলেটাকে জামাই হিসেবে মেনে নিবে না কখনো। সময় তারও আসবে। খান বাড়ির মেয়ের সাথে এই পুচকে ছেলের টক্কর, তাও তার মেয়ে নিয়ে। ফুঁসতে ফুঁসতে ঠাস করে দরজা লাগানোর শব্দে সচকিত হলো সকলে। সুব্রতাও ভয় পেল কিছুটা। তবে মেহরাদ ভাবলেশহীন। সে জানে কার কর্ম এটা। ইচ্ছে করেই আরও এমন করেছে। দেখুক, জ্বলুক। আমার রুমে ড্রয়ার থেকে জেল নিয়ে নিবে, হুম। আসছি আমি, বলেই মেহরাদ সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। সুব্রতা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানটায়। তার ডাইনিং এ আর যেতে ইচ্ছে হলো না। নাস্তা পরে খাবে, আগে জেলটা লাগিয়ে আসুক।
জ্বলুনিটা একটু কমুক। ভুলেও কারো চোখে পড়লে তার লজ্জার শেষ থাকবে না। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। রুমে মেহরাদ নিজের অফিস ব্যাগটা গুছিয়ে নিল। তাই এর নটটা ঠিক করে উপরের শুটটা নিবে এর আগেই আগমন ঘটল সুব্রতার। দেখি কোন ড্রয়ারে জেল, এটা আগে লাগিয়ে নেই, খুব জ্বলছে। কারো চোখে পড়লে আমায় না লজ্জায় পড়তে হবে। আপনার তো কিছু না, খুব ব্যস্ত ভঙ্গিতে বলল সে। আসলে তার লজ্জা হচ্ছে তাই এই তাড়াহুড়ো। মেহরাদ ঠোঁট ঠোঁট চাপল, গাঢ় চোখে চাইল উড়ন্ত মেয়েটার দিকে, যে ব্যস্ত ভঙ্গিতে ঝুঁকে পিছু ঘুরে ড্রয়ার হাতড়াচ্ছে। মেহরাদ কিতপল দাঁড়িয়ে কপাল চুলকে এগিয়ে গেল। তার মুডের কখন যে কি হয়ে যায়। সে এগিয়ে গিয়ে সুব্রতার উপর দিয়ে গিয়ে ঝুঁকে নিজেই বের করল জেলটা। পৃষ্ঠদেশে বলিষ্ঠ দেহের ছোঁয়া পেতেই সুব্রতা থেমে গিয়েছে। তবে পিছু ঘুরেনি। অবাধ্য অনুভূতি জেগে উঠছে মন পিঞ্জিরায়। দেহে উষ্ণতা ছড়াচ্ছে। দুহাত সমানে কোচলাচ্ছে সামনে রেখে। মেহরাদ সামনে ঘুরালো মেয়েটাকে। চোখে চোখ পড়ল জানার। সুব্রতা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। এই চোখের চাহনি বড্ড নেশালো। তাকে এলোমেলো করে দেওয়ার। সে মিনমিন সুরে আওড়ালো, দিন আমি লাগিয়ে নিচ্ছি। আপনার দেরি হয়ে যাচ্ছে না? উহু, আমিই লাগিয়ে দিচ্ছি। আর একটু দেরি হলে কিচ্ছু হবে না। অফিস আর বউ দুটো তো আমারই। বলেই সুব্রতার গা এর ওড়নাটা টেনে ছুঁড়ে দূরে ফেলে দিল। ফেলতে ফেলতে বলল, আমার সামনে ওড়না টোড়না এসবের ঢং করবি, ডাইরেক্ট আন্ড্রেস দাঁড় করিয়ে রাখব। সুব্রতা হাফসাফ করে উঠল। বক্ষদেশ ঢাকতে চাওয়া হাত দুটো এমনিতেই শীতল হয়ে গেল মেহরাদের হুমকি শুনে। ভিতরের লজ্জায় অস্থিরতায় কুকড়ে গেল মেয়েটা। রেড চেরির মতো চেহারা রং ধরেছে। কপল, ললাট, কান, গলা সব লালিমায় ছেয়ে গেছে। মেয়েটা রাতের কুচকানো জামা চেঞ্জ করে ডিপ নেকের একটা 3 পিস সেট জড়িয়েছিল গায়ে কাঁধে ঘাড়ের ক্ষতর জন্য, যেন জামার অংশ লেগে না জ্বলে। এই ডিপ নেক কতটুকু ডিপে গিয়ে আপাতত ঠেকে আছে তার দেখার সাহস হলো না আর। চোখ খিচে বন্ধ করে শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। মেহরাদ থবনে দাঁড়িয়ে আছে। ওড়না ফেলেছে বিরক্তিতে। তার সামনে এসব নিয়ে টানাটানি দেখলে তার প্রচুর বিরক্ত লাগে। কিন্তু এটা ডিপ নেকের পার্পেল কামিজের নেকটা বেশ খানিকটা নিচে নেমে আছে। ফর্সা ক্লিভেজের ভাঁজ দৃশ্যমান। দৃষ্টি আটকে প্রস্ফুটিত ক্লিভেজে। মস্তিষ্ক এই মুহূর্তে সম্পূর্ণ জ্যাম। মোহাচ্ছন্ন করা দৃশ্যতে গলা শুকিয়ে কাঠ। নিঃশ্বাস সে নিজেও আটকে রেখে মোহাচ্ছাদিত হয়ে নিজের খড়খড়ে রুক্ষ বড় বড় আঙুলগুলো বাড়িয়ে দিল সেথায়। ছুঁয়ে দিল উপরাংশ দৃশ্যমান লাস্যময়ী কিশোরীর ক্লিভেজ। ঝটকা খেল সুব্রতা। মৃদু শব্দ করে আরও খিচে নিল অক্ষি যুগল। মেহরাদের হুঁশ নেই। সেভাবেই হাত বাড়িয়ে রাখল। মোহাচ্ছন্ন হয়ে ওষ্ঠ জোড়া এগিয়ে নিল ঝুঁকে সেদিকে। তবে গভীরে কিছু ছোঁয়ার আগেই নিজেই ছিটকে আসলো দূরে। হাতে থাকা জেলখানা বিছানায় ছুঁড়ে ফেলল। নিজেকে তাপদাহ সূর্যের বেশ নিকটে মনে হচ্ছে। রুদ্ধশ্বাসে আওড়ালো, নিজে লাগিয়ে নিস। গড নোজ, আদারওয়াইজ আই ল গিভ ইউ মোর পেইন, মোর স্ক্রেচ। বলেই মেহরাদ ঘুরে দাঁড়িয়ে দুহাতে কোমর চেপে বুক ফুলিয়ে শ্বাস নিল। আচমকা আবার কি হলো, শুষ্ক ওষ্ঠ জোড়া সুব্রতার ঈষৎ কাপা ঠোঁটে ডুবিয়ে দিল। তবে সময় নিল না বেশি। ছেড়েই বড় বড় কদমে বেরিয়ে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে ধ্বনিত হলো, ওখানে না দেই এখানে দিতেই পারি। তবে আমার গ্যারান্টি নেই কখন ওখানে পৌঁছে যাই। ইন দ্যাট কেস সো মাচ কন্ট্রোললেস। গাড়ির আওয়াজ পেল সুব্রতা। চোখ খুলে চেস্টে হাত চেপে নিঃশ্বাস টানল বড় বড়। চেস্টে এখনো মেহরাদের আঙুলের ছোঁয়া অনুভব করছে। কেমন লজ্জা মিশ্রিত সূক্ষ্ম অনুভূতি দাবানলে জ্বলে উঠছে নারীদেহ। দূরের ফ্লোর থেকে নিজের ওড়নাটা তুলে নিল সুব্রতা। ছুট লাগালো বারান্দার দিকে। যেতে যেতে দেখল প্রণয় পুরুষ গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। সুব্রতা ভালো লাগার মিষ্টি আবেশে তাকিয়ে রইল সেদিকে। ঠোঁটের কোনায় মৃদুমন্দ হাসি। সুব্রতাদের পরীক্ষা এগোচ্ছে গুটি গুটি পায়। গত 2 সপ্তাহের মধ্যে বাকি সব পরীক্ষা শেষ। সবে আর দুটো বাকি তার। আর সোহানার একটা। তার হায়ার মেথ আর আইসিটি। সোহানার শুধু আইসিটি বাকি আছে। চোখ মুখ অন্ধকার করে হায়ার মেথ করছে সুব্রতা। তার সব চ্যাপ্টার প্রায় করা। আজ সন্ধ্যায় দীপ ভাইয়া ও বেশ খানিক চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছে। তবে বুঝালেও তার মেহরাদের কাজ ছাড়া কারো পড়াই মাথায় খুব কম ঢুকে। বিশেষ করে হায়ার মেথ। কিন্তু মেহরাদ ভাই তো এখনো বাড়ি আসেনি। কখন আসবে আজ? ঘড়ির দিকে তাকালো সুব্রতা, প্রায় 8:30 বেজে গিয়েছে। এত দিন রাত হলে মেহরাদ ভাই যখনই বাড়িতে আসতো তাকে আর সোহানাকে আধা ঘন্টার জন্য হলেও রুমে নিয়ে লেসন দিত। সেদিন কি হলো? সে আর সোহানা গেল মেহরাদ ভাই আসার পর তার রুমে। উনিই ডেকেছিল।
তারাও গেল বইটি নিয়ে। কিন্তু সোহানা গিয়েছিল কিছুটা উড়ে উড়ে। তার পরীক্ষা নিয়েও তেমন মাথা ব্যথা ছিল না। তো সে আর সোহানা যখন পড়ছিল, অবশ্য সোহানার পড়ছিল বললে ভুল হবে। এই মেয়ে করছিল ফুনিয়ার হাবিজাবি কাজ। অথচ মেহরাদ ভাই দুনিয়া নিয়া দিল তাকে এক ধমক। ধমকে তো ধমক, এমন ধমক, বড়মা নিচ থেকে দৌড়ে রুমে ছুটে এসেছিল। সোহানা হতভম্ব হয়ে বরফের মতো জমেছিল। আর আমি তো নাকে মুখে চোখে জল নিয়ে তাকিয়েছিলাম শুধু। আমি কি কোন দুষ্টুমি করছিলাম? তাহলে আমায় কেন দিল এ ধমক? বড়মা এসে ওনাকে একটু রাগারাগি করল, এরপর উনিও এক বাক্যে বলে দিলেন, সারাদিন অফিস শেষে এসে ওদের পড়া নিয়ে ডিসকাস করছি। আর এখানে বসে বসে ফাতরামি করছে। সময়ের মূল্য নেই, রেজাল্ট 19-20 হলে এক একটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে 2 মিনিট সময় লাগবে না আমার। আমার বাড়ির মান সম্মান নেই? যাতা রেজাল্ট করা নিয়ে বসে থাকবে? কোন রকমে পাশ করতে পারলেই হলো? এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো। সে তখন বইটি সব গুছিয়ে বুকে গুজে নিয়েছিল। পড়বে না সে এই লোকের কাছে? কে বলেছে পড়াতে? সে তো পড়ছিলই। তাও এমন করলো কেন? তখন বড় মা মাথায় হাত ভুলিয়ে দিয়েছিল। তারপর পড়তে বসিয়ে মেহরাদ ভাইকে শাসিয়ে গিয়েছিল। সেদিন তারা চুপচাপ পড়ে যখন রুমে এসে পড়বে তখন তাকে ডেকে রুমে দাঁড় করিয়ে রেখেছিল মেহরাদ। সোহানা এসে পড়ার পর রুমে দাঁড়িয়ে সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। তারপরে লোক যখন তাকে আহ্লাদ করতে এসেছিল সে ঝটকায় দূরে সরে এসেছিল। তারপরই তো রাগী লোক খুবই ভদ্রলোক সেজে তাকে বুঝালো। বোকা, ধমকটা ছিল সোহানার জন্য। তোকে ধমকেছি এরপর থেকে ও এমনিই লাইনে এসে যাবে। এখন শুধু ওকে ধমকালে কষ্ট পেত বেশি। বিরূপ ধারণা নিত মনে। তোকে দিয়েছি ও এমনিই ঠিক হয়ে যাবে। দেখবি পরীক্ষায় অন্তত ওকে হেলাফেলা করতে দেখবি না। আজকের ওয়ার্নিংগুলো জরুরি ছিল। সব সময় ফাঁকিবাজি করলেও পরীক্ষার সময় ফাঁকিবাজি করলে এটা ওর জন্যই বেড এফেক্ট হবে। এখনো সিরিয়াস না হলে বোর্ড এক্সামে ও আরও পিছিয়ে যাবে। আমি তো জানি আমার লক্ষ্মীটা পরীক্ষার সময় গুড গার্ল হয়ে যায়। আমি বুঝালেও লক্ষ্মী পাখির মতো বুঝে যাবে ছিচ কাঁদুনিটা। বলেই চুমু খেয়েছিল তার কপালে। আশ্চর্যভাবে সেদিনের পর থেকে সোহানা বেশ সিরিয়াস ছিল এক্সামের সময়টায়। ইভেন সবগুলো পরীক্ষাই বেশ ভালোভাবে দিয়েছে। আলহামদুলিল্লাহ সে নিজেও বেশ ভালোই পরীক্ষা দিয়েছে। শুভ্রতার এসব ভাবনার মাঝেই আবারও সেই ধরাম করে দরজা খোলার শব্দ পেল শুভ্রতা। হকচকিয়ে পিছনে তাকিয়ে দেখল, স্বপ্না। শুভ্রতা কিছু বলতে মুখ খুলবে এর আগে স্বপ্না নিজেই বিরক্ত হয়ে বলল, কি ছাতার মাথা পোড়ায় এই চাইর চোখ হোলায়? প্রতিটা দিন দেহি ছেড়াডায় তোমগো দুইডারে অফিস থেকে আইয়া পড়তে বসায়। এই খালাম্মা ওয়ালা পোলায় পোড়ায় কি তাইলে? খালা তুমি কি একবারও নক কইরা আসতে পারো না? নক না কইরা আসো, একটু আস্তে ধীরে তো আসবে। তুমি আসো নাকি তুফান আসে আল্লাহ মালুম। তেতো মুখে বলে উঠল শুভ্রতা। সব সময় তাকে ভয় পাইয়ে দেয় এমন তুফানের মতো এসে। এমনই আমু আমি। এমন কইলজা লইয়া বাইচ্চা রইছ কা, ঢং। ঈশ্বস, হেতাই হাম্বা দেখলে মূর্ছা যায়। বলেই মুখ মোচড়াল। আবারও বলল, এই বাড়ির মহারাজায় আইছে। বই খাতা নিয়া যাইতে কইছে রুমে। যাও হের রুমে। এ রাজায় মুখ কইরা রাহে দুনিয়ার আইনধার। আবার বলে ফ্রেম কইরা লুকাইয়া বিয়া ও কইরা লাইছে। মাইয়া তুমি কেমনে এই মহারাজার ফ্রেমে পড়লা খোদা জানে। আদর সোহাগ কপালে জুটব নি তোমার সন্দেহ। মুখ তো এক দুনিয়ার নাই কইরা রাহে। বলতে বলতেই আবার নিজের মতো মুখ মুচড়াতে মুচড়াতে বের হয়ে গেল স্বপ্না। শুভ্রতা শুধু হা করে তাকিয়ে সেদিকে। কি থেকে কি বলে গেল? সে বুঝল না এই দুই লোকের মধ্যে শত্রুতাটা কি। যখনই দেখে, মেহরাদ ভাই, এর নামে জিন্দেগিতে ভালো কথা শুনে না স্বপ্না খালার মুখে। শুধু এক কথা, মুখ কইরা রাখে নাকি বলে দুনিয়ার অন্ধকার। কথা কয় না, গরম চোখে তাকাইয়া থাহে, হেন তেন। আরও কত কি। শুভ্রতা সবকিছু সাইডে রেখে টেবিলে থাকা বই খাতা আর কলম নিয়ে ছুটল মেহরাদের রুমের দিকে। বাকি চ্যাপ্টারগুলো একটু রিভাইস দিয়ে আসা যাক। এমনিতেই লেট হয়ে গিয়েছে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। শুভ্রতা রুমে ঢুকেই কয়েকটা কাপড় বিছানার উপর ছড়ানো ছিটানো, সে সেগুলোর উপরই বসে পড়ল তত খেয়াল না করে। মেহরাদের শার্ট, টাই, পেন্টও আছে। চেয়ে দেখল ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। শাওয়ার নিচ্ছে বোধ হয়। সে খাতা খুলে অঙ্ক কষতে লাগল। মিনিট 5 পর মেহরাদ বেরিয়ে আসলো। আজ সম্পূর্ণ শরীরই আবৃত। গায়ে কালো টি শার্ট কালো ট্রাউজার। এসে শুভ্রতাকে বলল, আগামীকাল তো হায়ার মেথ না? সব করা হয়েছে? বলতে বলতেই বিছানার উপরের পোশাকগুলো এক হাতে গুছিয়ে নিতে থাকলো। গুছাতে গিয়ে কিছু একটা মিসিং মনে হলো।
কপালে ভাঁজ ফেলে পুরো খাট তল্লাশি দিল চোখে চোখে। না, ছোট্ট বস্ত্রখানা মিসিং। সুব্রতা তাকালো মেহরাদের দিকে। মেহরাদকে চোখে চোখে কিছু খুঁজতে দেখে জিজ্ঞেস করল, কিছু খুঁজছেন? বসেন না কেন, অঙ্কগুলো দেখেন। তুই কর, আমি দেখছি। ওয়েট, বলেই আবারও খোঁজা শুরু করল। না পেল না। সুব্রতা নিজেও অঙ্ক না করে আশেপাশে দেখছে। কি খুঁজছে, কে জানে। এসে তো কাপড় ছাড়া কিছুই দেখল না। ভাবতেই সুব্রতার মনে হলো সে কিছুর উপর বসেছে। সে নড়ে চড়ে বসে নিচে বসার জায়গা থেকে একটা কালো রঙা আন্ডারওয়্যার। সুব্রতা না বুঝেই মুঠো পুরে হাতে নিয়ে সামনে মেলে ধরল। ধরতে নিজেই চেঁচিয়ে উঠল। মেহরাদ ওর দিকে তাকিয়ে কাঙ্ক্ষিত বস্তু দেখতে পেয়ে ছুমি রে নিয়ে নিল নিজের কাছে। তাকে অবাক করে দিয়ে সুব্রতা বলে উঠল, ইয়াক, এসব জাঙ্গিয়া টাঙ্গিয়া খাটে কে রাখে? ছি হহ, আমি এটার উপর বসেছিলাম। চোখ মুখ উল্টানোর ভঙ্গিমা করল সে। অথচ মনে মনে সে নিজেও বেশ লজ্জা পেয়েছে। হাসছে। মেহরাদ চোখ কটমাটালো। থাপড়ে দাঁত ফেলে দিব বেয়াদব। অশিক্ষিত। আন্ডারওয়্যার এটা, এমন ভাবে ছিটকাচ্ছিস কেন? ওভার অ্যাক্টিং করবি, তোকে দিয়ে ধোয়াবো এরপর থেকে এসব। বলতেই দ্রুত হাতে সরিয়ে ফেলল এটা। সুব্রতা চোখ উল্টালো। হরভরিয়ে বলল, ছি, কিসব বলেন, এগুলো আর আমিই? মেহরাদ তীক্ষ্ণ চোখে চাইল। বেশি নাক ছিটকাচ্ছে না? একবার ভাত নিয়ে বলেছিলি মনে আছে, ইয়াকছি হহ, এখন আবার এটা নিয়ে শুরু করেছিস? ওয়েট, এর ফলও পাবি। সুব্রতা চোখ বড় বড় করে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সেদিন রাতের কথা মনে পড়ে গেল তার। আপনার আগে পিছেই আমি আর থাকব না। ধুবো কি, আমি গেলাম এসব জাঙ্গি। আবার, আর কোথায় যাচ্ছিস তুই? বসো পড়তে কোন লেইম এক্সকিউজ ধরবি, মা র খাবি। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা ভোতা মুখে কাউচে গিয়ে বসল। সে আর এই বিছানাতেই বসবে না। কিসব জাঙ্গিয়া টাঙ্গিয়া ফেলে রাখে বিছানায়। সে বলেছে এসব ফেলে রাখতে। মেহরাদও শ্বাস ফেলে এগিয়ে গিয়ে ওর পাশে কাউচে গিয়ে বসল। একে একে সুব্রতার করা অঙ্কগুলো চেক দিল। যেগুলো এখনো রিভাইজ করা বাকি সেগুলো করালো। করানোর এক পর্যায়ে ঝুঁকে সুব্রতার উরুর উপর হাত রাখল অন্যমনস্কতেই। সুব্রতা ফট করে তাকালো পাশ ফিরে মেহরাদের দিকে। চেহারায় বিস্ময় প্লাস অস্বস্তি তার ঘাট। ওর পাশ ফেরায় মেহরাদও তাকালো ওর দিকে। দৃষ্টি ভোলালো সমগ্র মুখশ্রীতে। তারপর নিজের হাতের অবস্থানের দিকে খেয়াল করল। ততক্ষণের অন্যমনস্কতা এই মুহূর্তে বিলীন হয়ে গেল। সুব্রতার গভীর ভাষা চোখ দুটোয় চেয়ে থেকেই হাতের গভীরতা বাড়ালো। ছোঁয়া হলো নিগুড়। সুব্রতার হাতে থাকা কলমখানা শব্দ করে ফ্লোরে পড়ে গেল। থরথর করে কেঁপে উঠল ফ্লোরে অবস্থিত মেহরাদের আয়ত্তের উরুখানা। তিরতির করে কাঁপল চিবুক সহ পাতলা ফিনফিনে উষ্ঠ দুটো। সুব্রতার লাজুক অস্থিরতায় মেহরাদ ঘোরে আটকে গেল যেন। উরুর মধ্য ভাগে অবস্থিত হাতখানা সমগ্র নরম কোমল তুলতুলে উরু বেয়ে কিশোরীর রহস্যময় প্রান্তদেশের নিকট পৌঁছাল। দেহের নীরব সীমানার কাছে পৌঁছতেই সুব্রতা থরথর করে কাঁপতে থাকা চিকন মেয়েলি হাতখানা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল। কিন্তু মেহরাদ মানলে তো? সুব্রতা এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না বুঝালো। মেহরাদের এক হাত সুব্রতার ঘাড়ে গলিয়ে মাথার পিছন ভাগের চুল আঁকড়ে ধরল। মুখটা এগিয়ে এনে নিজের নাক ছুঁই ছুঁই করল। সেভাবেই শুধালো, বেশি গভীরে পৌঁছে যাচ্ছি? সুব্রতা লজ্জায় হতভম্ব, বা খাড়া। এগুলো কি জিজ্ঞেস করার মতো কিছু? ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। পুরো মুখ লালিমায় ছেয়ে গিয়েছে লজ্জার আবরণে। কথার তালে তালে সুব্রতার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে মেহরাদের ওষ্ঠ। গাঢ় একটা চুমু খেল মেহরাদ সুব্রতার ঠোঁটে। তারপর উরুর অন্তর্লীন প্রান্ত ঘেঁষে হাত নিয়ে পৌঁছল জেগিন্সের রাবারে। দু আঙুলে সেটা টেনে শব্দ করে আবারও ছেড়ে দিল উদ্রের নিম্নাঞ্চলে। ওমা হহ। সুব্রতা রিজু ঝুঁকে হাত দিয়ে চেপে ধরল ব্যথার জায়গায়। চোখ মুখ কুঁচকে রেখেছে মেয়েটা। আরও গভীরে পৌঁছব। এ দেহের কোন রহস্য উন্মোচন বাধে থাকবে না আমার। বুঝলি? বলেই উঠে দাঁড়ালো বসা থেকে। দাঁড়িয়ে আবারও ওর দিকে তাকিয়ে বলল, এগুলো ধুয়ে দিয়ে যাবি। হাতের ইশারায় তখনকার পোশাকগুলো দেখালো। সুব্রতা কুঁচকে রাখা মুখ মুচড়ালো। মুচড়িয়ে বলল, ঈশ্বস, আমার পরীক্ষা। আমি এখন কাপড় ধুবো? আর এসব জাঙ্গিয়া টাঙ্গিয়া তো ভুলেও না। পরীক্ষার সব পড়া কমপ্লিট। এগুলো ধোয়া ছাড়া তোর আজ এখান থেকে বের হওয়া বন্ধ। ওটা হলেও ধুতে হবে। নয়তো এই হাত দেখেছিস? ভয় দেখান, মা রবেন। ও হহ, নো বেইবি। তোকে মা রব কেন? হোয়াই, এটা দিয়ে তোকে সর্বোচ্চ প্লেজেন্টে নিয়ে যাব। লাইক যেখানে থেমে গিয়েছিলাম। চলবে।